হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিশাদ কোচিং সেন্টার अगेन। তো এর আগে কি পড়েছি? সিন্ধু নদীতন্ত্র, তারপরে গতকালকে পড়েছি যেটা গঙ্গা নদীতন্ত্র, কিন্তু ওটা আপলোড হয়নি। ওটা আপলোড হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গঙ্গা নদীতন্ত্র। আপলোড আজকে করতে পারিনি কোনো কারণবশত, তো ওটা ভালো করে দেখে নেবেন, আপলোড করে দেবো। আর এখন পড়বো, ছোট ভিডিও হবে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতন্ত্র। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতন্ত্র। এটা পূর্ব ভারত, উত্তর পূর্বের ম্যাপ আঁকিয়েছি, ঠিক আছে? উত্তর পূর্ব ভারতের ম্যাপ আঁকিয়েছি। 8টা রাজ্য যেখানে আছে, 8টা রাজ্য, মণিপুর, মিজোরাম, এইসব, ওকে, মেঘালয়, এইসব যেসব রাজ্য আছে পূর্ব ভারতের, সেই সব আঁকিয়েছি, ওকে। যেহেতু ব্রহ্মপুত্র ওই পূর্ব ভারত দিয়ে এসেছে, দিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে, তো ব্রহ্মপুত্র সম্বন্ধে বেশি নাই, হালকা আছে, ইম্পর্টেন্ট, হালকা ভিডিও হবে, ছোট ভিডিও হবে, ভালো করে করে নেন, ওকে। এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র নদীতন্ত্র সম্বন্ধে, ওকে। তারপরে হবে প্রায়দ্বীপীয় অঞ্চলের, মানে পশ্চিম ঘাটের গোদাবরী, কাবেরী, এইসব নদীর বৃহৎ আলোচনা হবে, ব্যাপক আলোচনা, ওখান থেকে অনেক কোশ্চেন আছে, ওকে। তো এটা ছোট ভিডিও হবে, তো শুরু করা যাক। পারলে নোট ডাউন করতে পারেন, আর না হলে হেডফোনে 1-2 বার শুনলেই হয়ে যাবে, যেহেতু ছোট ভিডিও হবে, ওকে। তো চলি শুরু করা যাক। তো দেখুন, ব্রহ্মপুত্র নদীতন্ত্র সম্বন্ধে পড়বো, রাইট? এই যে ব্রহ্মপুত্র নদী, তো ব্রহ্মপুত্র নদী কোত্থেকে সৃষ্টি হয়েছে? ব্রহ্মপুত্র নদী, তার আগে বলে দিই, ব্রহ্মপুত্র নদী কটা দেশের মধ্যে প্রবাহিত হয়? ব্রহ্মপুত্র নদী কটা দেশের মধ্যে প্রবাহিত হয়? 3টা দেশের মধ্যে প্রবাহিত হয়। ব্রহ্মপুত্র নদী 3টি দেশের মধ্যে প্রবাহিত হয়। এবার কোন কোনটি? ব্রহ্মপুত্র নদী একটা চায়না বা তিব্বত, এই যে তিব্বত আছে না, আমি দাগ দিয়ে দিচ্ছি, চায়না উপরে ধরে নেন, চায়না লিখে নিয়ে এখানে, চায়না বা তিবেত, তিবেত মালভূমি থেকে মানস সরোবর বলে একটা গ্লাসিয়ার আছে, মানস সরোবর, এটা মানস সরোবর। তো এর আগে তো বলছি মানস সরোবর, তো মানস সরোবর গ্লাসিয়ার, তিবেতের মানস সরোবর, তিবেত মালভূমির মানস সরোবর গ্লাসিয়ার থেকে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়ে, মানে ইন্ডিয়া থেকে উৎপন্ন হয়ে কোথায়? প্রথমে অরুণাচল প্রদেশ গেল, অরুণাচল প্রদেশ থেকে এই যে ডট ডট দেওয়া আছে না, তারপরে আসাম গেল, আসাম গিয়ে মানে ভারতে প্রবেশ করলো, তাই তো? ভারতে প্রবেশ করলো, সরি, প্রথমে চায়না থেকে সৃষ্টি হলো, চায়না বা তিব্বত থেকে। 3টি দেশ বললাম না, ব্রহ্মপুত্র নদী 3টি দেশে প্রবাহিত হয়। কোনটি? চায়না বা তিব্বতের মানস সরোবর গ্লাসিয়ার থেকে উৎপন্ন হয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করে আসামে গেল, তার মানে ইন্ডিয়াতে গেল। তাহলে চায়না, তারপরে ইন্ডিয়া, তারপরে গিয়ে এখানে গিয়ে বাংলাদেশে প্রবেশ করলো, এই যে বিডি, বাংলাদেশে প্রবেশ করলো, তাই না? এই যে বাংলাদেশে প্রবেশ করলো, রাইট? তাহলে ব্রহ্মপুত্র নদী কটা দেশে প্রবাহিত হয়? 3টি দেশে। কি কি? চায়না, ইন্ডিয়া, তারপরে বিডি, বাংলাদেশ। চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3টি দেশে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়। কমপ্লিট একটা। এবার হচ্ছে কি, ব্রহ্মপুত্র নদীকে 4টি নামে জানা যায়, ব্রহ্মপুত্র নদীকে 4টি নামে জানা যায়, ব্রহ্মপুত্র নদীকে 4টি নামে কোথায় কোথায় জানা যায়? যেমন চায়নাতে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়? সাংপো বলা হয়, মনে রাখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলা হয় চায়নাকে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়, তাহলে সাংপো বলা হয়, সাংপো বলা হয়, চায়নাতে ব্রহ্মপুত্র নদীকে সাংপো বলা হয়, ওকে। তারপরে দেখুন এখানে অরুণাচল প্রদেশে, এই যে অরুণাচল প্রদেশ, এখান থেকে অরুণাচল প্রদেশ এইটুকু সম্পূর্ণ পাহাড়ি এরিয়া, হিমালয়ের পাহাড়ি না পর্বত এরিয়া, ওকে। তো অরুণাচল প্রদেশ, এটা ARUN, অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশে যখন এখান থেকে গার্জের মাধ্যমে ঢুকে, আমি পরে বোঝাচ্ছি ওটা, গার্জ পাহাড় এইসব, তো অরুণাচল প্রদেশে যখন ঢুকে তখন তাকে কি বলা হয়? দিহাং গার্জ বলা হয়, দিহাং বলা হয়, ঠিক আছে, দিহাং রিভার বলা হয়, রাইট? তখন তাকে কি বলা হয়? দিহাং নামে পরিচিত। তাহলে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে কি নামে ডাকা হয়? দিহাং নামে ডাকা হয়। তাহলে চায়নাতে সাংপো বলা হয় ব্রহ্মপুত্র নদীকে, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়? দিহাং বলা হয়, ওকে। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে দিহাং বলা হয়। তারপরে দেখুন, ব্রহ্মপুত্র নদী এখান থেকে এসে আসামে প্রবেশ করলো, তো আসামে কি বলা হয়? অনেক জিকেতে আছে যে আসামে ব্রহ্মপুত্র নদীকে সাংপো বলা হয়, এটা কিন্তু ভুল। NCERTর বুক থেকে আমি করছি, বুঝলেন, এবং উইকিপিডিয়া থেকে। তো আসল তথ্য দিচ্ছি, আসামে অনেক বই দেখবেন যে আসামে ব্রহ্মপুত্র নদীকে সাংপো বলা হয়, কিন্তু এটা ভুল, ওকে, একদম ভুল। এটা সাংপো চায়নাতে বলা হয় বা তিব্বতে বলা হয়, রাইট? তারপরে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে দিহাং বলা হয়, ওকে।
এবং আসামে ব্রহ্মপুত্র নদীকে ব্রহ্মপুত্র নদীই বলা হয়। আসামে ব্রহ্মপুত্র নদীকে ব্রহ্মপুত্র নদীই বলা হয়। ওকে, তারপরে এখান থেকে চলে যান, এইভাবে চলে গেল দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। তো বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়? যমুনা বলা হয়। যমুনা না, যমুনা ভারতে আছে। তাহলে যে দিয়ে যেটা ওটা হচ্ছে যে দিয়ে যমুনা, ওটা বাংলাদেশে বলা হয়। তাহলে ব্রহ্মপুত্র নদীকে বাংলাদেশে কি বলা হয়? যমুনা বলা হয়। কমপ্লিট। তাহলে ব্রহ্মপুত্রের 4টা নাম আছে। কি কি? চাইনাতে ব্রহ্মপুত্রকে সাংপো নামে ডাকা হয়, রাইট? চাইনাতে ব্রহ্মপুত্র নদীকে সাংপো নামে ডাকা হয়, একদম মেমোরিতে ঢুকিয়ে নেন। তারপরে ইন্ডিয়ার অরুণাচল প্রদেশে যখন ঢুকলো তখন অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রকে দিহাং নামে ডাকা হয়, রাইট? তারপরে যখন আসামে ঢুকলো, আসাম রাজ্যে, তখন আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদীকে আসামই বলা হয়। আসাম থেকে যখন চলে আসলো এইভাবে আস্তে 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 যখন বাংলাদেশে প্রবেশ করলো ব্রহ্মপুত্র নদী, তখন একে কি বলা হয়? বাংলাদেশে যমুনা বলা হয়, রাইট? তাহলে ব্রহ্মপুত্রের 4টি নাম। ওকে, বোঝা গেল? চাইনাতে সাংপো, অরুণাচল প্রদেশে দিহাং, আসামে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা বলা হয়। ওকে, বোঝা গেল? তারপর আরেকটা নাম আছে যেটা মেঘনা, ওগুলো পরে বলবো, ঠিক আছে? মেঘনাও বলা হয়, রাইট? তো মোটামুটি এটা হয়ে গেল 4টা নাম। এবার দেখুন ব্রহ্মপুত্রের উদ্গম, ব্রহ্মপুত্র নদীর উদ্গম থেকে এবার শুরু করছি। তো এর আগে তো বললাম ব্রহ্মপুত্র নদীর উদ্গম কোত্থেকে হয়েছে। তাহলে হিমালয়ের উত্তরে, এখানে তো হিমালয় আছে তাই না, পূর্ব উত্তর ভারতের হিমালয় আছে। তো হিমালয়ের উত্তরে তিবেতের মালভূমির, একটু আগে বললাম, মানসরোবর থেকে উৎপন্ন হয়ে এখানে গিয়ে একটা ইউটার্ন নিয়েছে, রাইট? একটা ইউটার্ন নিয়েছে, ঠিক আছে? হিমালয়ে দেখবেন এখানে একটা, এটা কি শৃঙ্গ আছে তাই না, এটা একটা শৃঙ্গ। এটার নাম কি? এই শৃঙ্গের নাম, এটার নাম পশ্চিম থেকে মানসরোবর, মানে পশ্চিম থেকে পূর্বে গেছে, পূর্বে গিয়ে ইউটার্ন নিয়েছে গার্জের মাধ্যমে। তো এটাকে কি বলা হয়? এটাকে, এই শৃঙ্গকে কি বলা হয়? নামচা বারোয়া। তো পূর্বের হিমালয়ের পূর্বের মানে পশ্চিমের, তো আগে বলেছি হিমালয় চ্যাপ্টারে, পশ্চিমের প্রথম পর্বতকে কি বলা হয়? নাঙ্গা পর্বত, ঠিক? হিমালয়ে। আর পূর্বের পর্বতকে কি বলা হয়? লাস্ট পর্বতকে নামচা বারোয়া। তো হিমালয় পর্বত কি করেছে? মানসরোবর থেকে উৎপন্ন হয়ে ডাইরেক্ট সোজা গিয়ে ইউটার্ন নিয়েছে, ইউটার্ন নিয়ে একটা গাঢ় সৃষ্টি করেছে। যেহেতু হিমালয় দিয়ে গিয়েছে, তারপরে এবার ঢাল হয়ে গেছে, নিচের দিকে যাবে, তো একটা গাঢ় সৃষ্টি করেছে, মানে গর্ত। এই গর্তকে অনেক লম্বাভাবে গর্ত করেছে, ঠিক আছে? যেহেতু নদী কেটে গেছে, নদী কাটতে থেকেছে পর্বতকে, ঠিক আছে? কাটতে 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 গাঢ় তৈরি হয়েছে। এটাকে বলা হয় আয় আকার কৃতির গাছ বা ক্যানিয়ন বলা হয়, মরুভূমিতে ক্যানিয়ন বলা হয়, ঠিক আছে? তো এটাকে কি বলা হয়? দিহাং গার্জ বলা হয়। একে বলা হয় দিহাং গার্জ। যদি বলা হয় নামচা বারোয়ার পাশে ব্রহ্মপুত্র নদী কোন গার্জের মাধ্যমে অরুণাচল প্রদেশ প্রবেশ করে, তাহলে দিহাং গার্জের মাধ্যমে অরুণাচল প্রদেশে প্রবেশ করে। ওকে, তারপরে আসামে। আন্ডারস্টুড? তাহলে দিহাং গার্জের মাধ্যমে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে প্রবেশ করে। আর ইউটার্ন কোথায় নিয়েছে? কোন পর্বতে? তাহলে নামচা বারোয়া পর্বতে, নামচা বারোয়ার পর্বতের ওখানে ব্রহ্মপুত্র নদী ইউটার্ন নিয়েছে। কমপ্লিট? এই যে নামচা বারোয়া পর্বত, বোঝা গেল? এবার দেখুন ব্রহ্মপুত্র আস্তে আস্তে কোথায় আসলো? অরুণাচল প্রদেশ, রাইট? অরুণাচল প্রদেশে আসার পর এখানে দেখুন দুটো সহায়ক নদী এসে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। দুটো সহায়ক নদী, এই যে সবুজ দেখুন, সবুজ, এটা নদী ধরে নেন, নীল রঙের যেটা দুটো। তো দুটো সহায়ক নদী কোত্থেকে এসেছে? পূর্ব দিক থেকে এসে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। তো দুটো নদীর নাম কি? এটা দেখুন, এই সাদিয়ার এখানে মিলিত হয়েছে। সাদিয়া বলে একটা জায়গা আছে অরুণাচল প্রদেশে। ওকে, তো দুটো নদীর নাম কি? এটার নাম হচ্ছে, এখান থেকে যেটা মিলিত হয়ে সাদিয়ার এখানে পড়েছে, রাইট? তো এটার নাম হচ্ছে দিহাং রিভার। একে কি বলা হয়? দিবাং রিভার। দিহাং না, দিহাং গার্জটা, আর এটা হচ্ছে দিবাং রিভার। তাহলে এই সহায়ক নদীর নাম কি? দিবাং রিভার। দুটো সহায়ক নদী মিলিত হয়েছে পূর্ব থেকে। ওকে, দিবাং রিভার, এটাকে বলা হয় দিবাং রিভার। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এর চিহ্নটা দেখে নেন এখানে, যেহেতু এখানে জায়গা নেই ওই জন্য এখানে করেছি, এটাকে বলা হয় লোহিত রিভার। তাহলে এটাকে কি বলা হয়? লোহিত রিভার। লোহিত মানে লাল রিভার, লাল।
তাহলে এটাকে বলা হয় লোহিত রিভার। ওকে, তাহলে এটাকে কি বলা হয়? দিবাং রিভার, দিবাং নদী, আর এটা হচ্ছে লোহিত নদী। দিবাং নদী, লোহিত নদী। তাহলে পূর্ব দিক থেকে দুটি সহায়ক নদী অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র নদীতে এসে মিলিত হয়েছে। সেই দুটি নদীর নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে দিবাং রিভার, দিবাং নদী, আর দ্বিতীয়টার নাম হচ্ছে লোহিত নদী। দিবাং নদী, লোহিত নদী, দিবাং নদী, লোহিত নদী কোথায় মিলিত হয়েছে? ব্রহ্মপুত্র নদীতে। কোথায়? সাদিয়ার পাশে। ওকে, সাদিয়াটা কোথায় আছে? অরুণাচল প্রদেশে আছে। ওকে, তাহলে মিলিত হয়ে ব্রহ্মপুত্র পড়ে গেছে। এবার দেখুন, এখান থেকে নিয়ে এসে একটু টান নিয়ে এসে আসামে প্রবেশ করে গেছে। রাইট, তো আসামে প্রবেশ করে গেছে। তো আসামে দেখুন ছোট 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 অনেকগুলো ইয়ে আছে, মানে সমুদ্রের উপরে উঠে আছে দ্বীপ। সমুদ্রের উপরে, সমুদ্র বলছি, ব্রহ্মপুত্র নদীর উপরে নদী দ্বীপ উঠে আছে ছোট ছোট। তার মধ্যে দেখুন ছোট ছোট নদী দ্বীপ উঠে, তার মধ্যে একটা বড় দ্বীপ আছে। এই যে এটা হচ্ছে বড় দ্বীপ। এই যে সবুজ দাগটা না, এটা হচ্ছে বড় দ্বীপ। রাইট, এই তো ভুল হয়ে গেল ফ্রেন্ড। এটা ধরে নেন দ্বীপ একটা। দাঁড়ান এক মিনিট, সরি, সবুজটাই ঠিক ছিল তাই না? তো এটা একটা হচ্ছে, তাহলে এখানে একটা বড় নদী দ্বীপ বড় নদী দ্বীপ উপরে উঠে এসেছে। তো এই দ্বীপটার নাম কি? এর নাম হচ্ছে মাজুলি দ্বীপ। এর নাম হচ্ছে কি? মাজুলি দ্বীপ। লিখতে হবে কি? মাজুলি দ্বীপ। মুখে বলে দিচ্ছি মাজুলি দ্বীপ। তো মাজুলি দ্বীপ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নদী দ্বীপ। যদি বলে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নদী দ্বীপ কোন নদীতে আছে, তাহলে ব্রহ্মপুত্র নদীতে আছে। এবং কোন রাজ্যে সেটা আছে? তাহলে আসাম রাজ্যে আছে। আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীর মধ্যে ছোট ছোট দ্বীপ তো আছেই, তার মধ্যে একটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নদী দ্বীপ উপরে উঠেছে, সেটার নাম হচ্ছে মাজুলি দ্বীপ। নাম কি? মাজুলি দ্বীপ। তো মাজুলি দ্বীপ এত উর্বর যে, মাজুলি দ্বীপ খুবই উর্বর, ঠিক আছে? সেখানে ধান চাষ প্রচুর হয়। মাজুলি দ্বীপে সেখানে ধান চাষ প্রচুর হয়, যেহেতু বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। আর বদ্বীপ বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরবন বদ্বীপ। তো ওইরকমই নদী দ্বীপ যদি বলে সবচেয়ে বড় কোনটা, তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নদী দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্রের মাজুলি দ্বীপ, যেটা আসাম রাজ্যে আছে। ওকে, তো মাজুলি দ্বীপ অনেক উর্বর জমি। ওকে, উর্বর জমি, সেখানে ধান চাষ প্রচুর হয়। তো আসাম সরকার কি করেছে? আসাম সরকার মাজুলি দ্বীপকে ডিস্ট্রিক্ট ঘোষণা করেছে, জেলা ঘোষণা করেছে। এত বড় এবং ধান চাষ হয়, সেখানে থাকারও জায়গা আছে। ওকে, মাজুলি দ্বীপ, তো সেটাকে জেলা ঘোষিত করেছে কোন সরকার? আসাম সরকার। ওকে, তাহলে ভারতে যদি বলে, ভারতে একমাত্র নদীদ্বীপ যেটা, সেখানে নদীদ্বীপ যেটা আছে সেখানে ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে কোন নদীদ্বীপকে? ভারতের কোন নদীদ্বীপকে একমাত্র ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে বা জেলা ঘোষিত করা হয়েছে? তাহলে মাজুলি নদীদ্বীপকে জেলা ঘোষণা করা হয়েছে। কোন দ্বীপকে? মাজুলি নদীদ্বীপকে জেলা ঘোষণা করা হয়েছে। কোন নদীতে? ব্রহ্মপুত্র নদীতে। কোন রাজ্যে? আসাম রাজ্যে। কমপ্লিট। আশা করি আর ভুলবেন না। ভুলবেন না। এবার দেখুন, ছোট ছোট দ্বীপের দরকার নেই জানার। তো ব্রহ্মপুত্র নদী কি করেছে? এখান থেকে এসে, এক মিনিট ফ্রেন্ড, এবার এখান থেকে এসে কি করেছে ব্রহ্মপুত্র নদী? এক মিনিট ফ্রেন্ড, তো ব্রহ্মপুত্র মাজুলি দ্বীপ বলে দিলাম। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম আগে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, এখনই বলতে হবে। কেন? ক্রোনোলজিক্যালি বলতে হবে। তো এইভাবে বললাম মাজুলি দ্বীপ, তারপর আসবে শিলং। রাইট, তো শিলং এটা হচ্ছে কি? মেঘালয় মালভূমি বা শিলং মালভূমি, যেখানে গারো খাসি জয়ন্তীয়া পাহাড় আছে, তাই না? গারো খাসি জয়ন্তীয়া পাহাড়। তো এটা হচ্ছে শিলং দ্বীপ। তো শিলং দ্বীপের উত্তর কি আছে? হিমালয় পর্বতমালা। রাইট, তো হিমালয় পর্বতমালা এখানে আছে, আর শিলং বা মেঘালয় মালভূমি এখানে আছে। তো তার মিডিলে দেখুন অরুণাচল প্রদেশ পুরো পর্বতমালা। তারপরে যে ব্রহ্মপুত্র এসেছে, তো দেখুন ব্রহ্মপুত্র কাটা ফাটা নেই, পুরো সমতলভাবে এসেছে। তো এই সমতলভাবে এসেছে, তো একে কি বলা হয়? আসাম ঘাটি বলা হয়। তো আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, অলরেডি করাই আছে। তো দেখুন এইভাবে এসেছে হিমালয় থেকে, এইভাবে এসেছে এই যে গার্স থেকে, এইভাবে এসে এইরকম সমতল হয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। সমতল হয়ে
এটা হচ্ছে হিমালয়ের পূর্বঘাট, রাইট? তো পূর্বঘাট থেকে নিয়ে ব্রহ্মপুত্র নদী এসে এইভাবে ব্রহ্মপুত্র নদী সমতল হয়ে এইভাবে আবার ব্যাক করবে, দিয়ে বে অফ বেঙ্গলও পড়বে। তো এটাকে আমরা কি বলবো? আসাম ঘাটি। তো এটাকে আমরা কি বলবো? আসাম ঘাটি। যদি কোশ্চিন আসে যে আসাম ঘাটি কোথায় আছে, তাহলে আসামেই আছে, ওকে, মাঝুলি দ্বীপের পাশে। তো এটাকে কি বলবো? আসাম ঘাটি। তার মধ্যে আরেকটা কি হয়েছে, সেখানে আবার আরেকটা যেটা হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখুন, র্যাম্প ঘাটি তৈরি হচ্ছে, র্যাম্প ঘাটি। এবার যদি বলে র্যাম্প ঘাটি কাকে বলা হয়, তো এমনি তো র্যাম্প ঘাটি বুঝতে পারবেন না। র্যাম্প, আমি যদি বলি র্যাম্প ঘাটি কি, তাহলে আশা করি বুঝতে পারবেন না। তো র্যাম্প ঘাটি সেম আসাম ঘাটির মতো। তো দেখুন এইভাবে পর্বতমালা আছে, রাইট? পশ্চিম থেকে এইভাবে পর্বতমালা, ঠিক আছে, এইভাবে পর্বতমালা আছে। এটা সরি, এটা সাউথ ধরে নেন, এটা নর্থ ধরে নেন, ঠিক আছে? তো নর্থের দিকে উঁচু আর সাউথের দিকে নিচু। তো নর্থ থেকে নিয়ে দেখুন নদী আসছে আস্তে 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 কাটা কাটা করতে করতে এইটা আবার সমতল হয়ে গেছে, আসাম ঘাটির মতো সমতল হয়ে গেছে, সমতল ভূমি দিয়ে আবার একটু উঠে এইদিকে নদী নেমে গেছে। তো এইটাকে কি বলা হয়? র্যাম্প ঘাটি। সমতল ভূমিটাকে র্যাম্প ঘাটি বলা হয়। তাহলে সমতল ভূমিকে আসাম ঘাটিও বলা হয় আর সমতল ভূমিকে র্যাম্প ঘাটিও বলা হয়। মনে থাকলো? একটাই মনে রেখে নেন, সমতল ভূমিকে র্যাম্প ঘাটি বলা হয়। অপশন আসবে যে র্যাম্প ঘাটি কাকে বলা হয়, ওখানে অপশন থাকবে সমতল ঘাটি বা বদ্বীপ অঞ্চলকে বা ম্যানগ্রোভ অঞ্চলকে, এরকম অপশন থাকবে। তো একদম ডাইরেক্ট তো বুঝতে পারছেন, সমতল ঘাটিকে র্যাম্প ঘাটি বলা হয়। যদি বলে হোয়াট ইজ র্যাম্প ঘাটি বা র্যাম্প ঘাটি কি, তাহলে অপশন থাকবে সমতল ঘাটি, রাইট? সমতল ভূমি এরকম থাকবে, সমতল ভূমি। তাহলে র্যাম্প ঘাটিও একটা সমতল ভূমি, বোঝা গেল? তাহলে আসাম ঘাটি এবং র্যাম্প ঘাটি আসামেই পড়ে, এই যে যেহেতু সমতল সম্পূর্ণ, রাইট? বুঝতে পেরেছেন ফ্রেন্ডস? এবার দেখুন এই যে আসাম নয়, আসামের সরি অরুণাচল প্রদেশের যে সাদিয়া আছে, সাদিয়া বলে একটা জায়গা আছে, এখানে দেখুন বিন্দু আছে, সাদিয়া বলে একটা জায়গা আছে আসামে। তো আসাম থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে চলে আসুন, মাজুলি দ্বীপ ক্রস করে চলে আসুন এখানে। এটা কি ফুটকি দিনই নাকি? ও দিয়েছি। এখান থেকে দেখুন আবার ইউটার্ন হালকা নিয়েছে, দিয়ে এখানে দেখুন বিন্দু আছে, রাইট? বিন্দু আছে না? সাদিয়াতে বিন্দু আছে, আবার এখানে বিন্দু আছে। তাহলে সাদিয়া থেকে এটাকে কি বলে? ধুবড়ি। ধুবড়ি হচ্ছে বাংলাদেশ বর্ডার। ধুবড়িটা কোথায় পড়ে? বাংলাদেশ বর্ডার পড়ে। এই যে ধুবড়ি, ধুবড়িটা পড়ে বাংলাদেশ বর্ডারে, ঠিক আছে? আর সাদিয়া এখানে আছে অরুণাচল প্রদেশে। সাদিয়া হচ্ছে ইন্ডিয়ার অরুণাচল প্রদেশের একটা জায়গা, আর ধুবড়ি হচ্ছে বাংলাদেশ বর্ডার পড়ে। এই যে এবার বাংলাদেশে প্রবেশ করবে, তো ওই জন্য বাংলাদেশ বর্ডার পড়ছে। এই যে দেখুন বাংলাদেশ এখান থেকে, তো বাংলাদেশ বর্ডার পড়ছে না? তাহলে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত, সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত পূর্ব থেকে পশ্চিমে প্রবেশ করে, ঠিক আছে? আসামে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত পূর্ব থেকে পশ্চিমে প্রবেশ করে, মানে পূর্ব, এটা পূর্ব, তো পূর্ব থেকে পশ্চিমে প্রবেশ করে। সাদিয়া থেকে ব্রহ্মপুত্র নদী, সাদিয়া থেকে বাংলাদেশের বর্ডার ধুবড়ি পর্যন্ত, মানে পূর্ব থেকে পশ্চিমে পর্যন্ত পড়ে, সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত আসাম ঘাটি। ওকে, বোঝা গেল ফ্রেন্ডস? আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন আসামে সাদিয়া থেকে ধুবড়ি ওটা তো বললাম, আসামে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত র্যাম্প ঘাটি প্রবাহিত হয়, ঠিক আছে? তাহলে আসামে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত কোন ঘাটি প্রবাহিত হয়? এই যে র্যাম্প ঘাটি প্রবাহিত হয়। আসাম ঘাটিও প্রবাহিত হয় আর র্যাম্প ঘাটিও প্রবাহিত হয়। তাহলে সাদিয়া থেকে ধুবড়ি ঘাটি পর্যন্ত, সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত কোন ঘাটি প্রবাহিত হয়, মানে সমতল ভূমি? র্যাম্প ঘাটি প্রবাহিত হয়, র্যাম্প ঘাটি প্রবাহিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে র্যাম্প ঘাটি, সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত। যদি বলে র্যাম্প ঘাটি কোত্থেকে কোথা পর্যন্ত আছে, তাহলে ইন্ডিয়ার অরুণাচল প্রদেশের সাদিয়া বলে একটা জায়গা থেকে নিয়ে বাংলাদেশ আসাম ক্রস করে বাংলাদেশ বর্ডারের একটা ধুবড়ি বলে জায়গা আছে, সেখান পর্যন্ত সমতল ভূমিকে র্যাম্প ঘাটি বলা হয় এবং আসাম ঘাটিও বলা হয়। বোঝা গেল? তাহলে র্যাম্প ঘাটি কাকে বলা হয়? সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত র্যাম্প ঘাটি, এটাই মনে রাখুন। আসাম ঘাটি অত ইম্পর্টেন্ট না, র্যাম্প ঘাটিটা ইম্পর্টেন্ট। সাদিয়া থেকে ধুবড়ি ঘাটি পর্যন্ত হচ্ছে র্যাম্প ঘাটি, মানে সমতল ভূমি। ওকে,
আর সমতল ভূমিতে চাষবাস ভালো হয়, সব কিছু ধান চাষ এইসব, রাইট? ওই জন্য মাজুলিতে ধান চাষ ভালো হয় যেহেতু উর্বর। ওকে, এবার দেখুন আসামে কি করে, আসামে গুমফিত জলক্ষেত্র বানায়, একটা গুমফিত জলক্ষেত্র বানায়। এই আসামে ব্রহ্মপুত্র নদীতে একটা গুমফিত জলক্ষেত্র বানায়, ঠিক আছে, গুমফিত জলক্ষেত্র বানায়। তো আসামের ব্রহ্মপুত্র নদীতে মাজুলি দ্বীপ পাওয়া যায়, এটা তো বললাম, যাকে আসামে সরকার মাজুলি দ্বীপকে জেলা ঘোষিত করেছে। মাজুলি দ্বীপের ধানের চাষ ভালো হয়, এটা তো আগেই বললাম। ওকে, তাহলে যদি বলে যে কোন রাজ্যে গুমফিট মনে রাখুন, গুমফিট এই যে বানান হবে এরকম, গুমফিট, GUMPHIT, গুমফিট জলক্ষেত্র, ঠিক আছে, জলক্ষেত্র, এটা জলক্ষেত্র। যদি বলে কোন রাজ্যে গুমফিট জলক্ষেত্র তৈরি হয়, কোন রাজ্যে গুমফিট জলক্ষেত্র তৈরি হয়, তাহলে ব্রহ্মপুত্র নদীতে গুমফিট জলক্ষেত্র তৈরি হয়। কোন রাজ্যে? আসামে। কোন নদীতে? ব্রহ্মপুত্র নদীতে। গুমফিত ভালোভাবে মনে রাখুন, গুমফিত। ওকে, যেমন র্যাম্প ঘাটি একটা ইম্পর্টেন্ট, ওরকম গুমফিত। তাহলে আসামে গুমফিত তৈরি হয় কোন নদীতে? এই কি বলে, ব্রহ্মপুত্র নদীতে গুমফিত জলক্ষেত্র তৈরি হয়। বোঝা গেল ফ্রেন্ডস? আর কিছু নেই গুমফিত সম্বন্ধে, এই দুটোই। আসাম রাজ্যে গুমফিত জলক্ষেত্র তৈরি হয় আসামের ব্রহ্মপুত্র নদীতে। আর সাদিয়া থেকে বাংলাদেশের ধুবড়ি বর্ডার পর্যন্ত র্যাম্প ঘাটি বলা হয়, বা র্যাম্প সমতল ভূমি বলা হয়, এবং আসাম ঘাটিও বলা হয়। তো র্যাম্পটা মনে রাখুন, আর গুমফিটটা। ওকে, এবার দেখুন, এই যে দেখুন ধুবড়ি থেকে, মানে এটা ধুবড়ি থেকে কি করেছে হঠাৎ ব্রহ্মপুত্র নদী, ধুবড়ি থেকে, এই যে ধুবড়ি বাংলাদেশ বর্ডার যে আছে না, বাংলাদেশ বর্ডার, এটা বাংলাদেশ বর্ডার, তো এটা বিন্দু, রাইট, বর্ডারের পাশেই আছে বিন্দু, বর্ডারে সেটে আছে, ধরুন এই যে এভাবে সেটে আছে। ওকে, সাঁটিয়ে দিলাম, ঠিক আছে। তো ব্রহ্মপুত্র নদী কি করেছে, ধুবড়ি থেকে হঠাৎ কি করেছে, ধুবড়ি থেকে হঠাৎ ব্রহ্মপুত্র নদী এইভাবে আস্তে আস্তে কোথায় প্রবেশ করেছে? বাংলাদেশে প্রবেশ করেছে। ধুবড়ি থেকে ব্রহ্মপুত্র নদী হঠাৎ ইউটার্ন নিয়েছে, হালকা ইউটার্ন দিয়ে ধুবড়ি থেকে ডাইরেক্ট চলে এসেছে বাংলাদেশে প্রবেশ করেছে। তো বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়? ব্রহ্মপুত্র নদী বলা হয় না, বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে যমুনা নদী বলা হয়। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে যমুনা নদী বলা হয়। ওকে, কোন নদী বলা হয়? যমুনা নদী বলা হয়। তাহলে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে যমুনা নদী বলা হয়, রাইট? বোঝা গেল? এক মিনিট ম্যাম, তাহলে বুঝতে পারলেন, ধুবড়ি থেকে হঠাৎ ব্রহ্মপুত্র নদী কি করলো? ইউটার্ন নিয়ে হঠাৎ বাংলাদেশে প্রবেশ করলো। তো বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশ, রাইট, এখান থেকে নিয়ে বাংলাদেশ পুরো। তো বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে কি নামে পরিচিত আছে? ব্রহ্মপুত্র নদী যমুনা বলা হয়, বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে যমুনা বলা হয়। তো আরেকটা নাম আছে যেটা মেঘনা। তো মেঘনাটা কিভাবে হয়েছে সেটাও বলছি। ওকে, এবার এখানে দেখুন, এখানে দাঁড়ান এক মিনিট, কোথায় ভুল করলাম আমি? ও সরি, তো তিস্তা আছে। ওকে, এটা তো ভুটান, তো ধরে নেন এখানে তিস্তা নদী আছে, রাইট, আমি একটু করতে ভুলে গেছি, এটা ধরে নেন তিস্তা নদী, ঠিক আছে। এখান থেকে তিস্তা নদী চলে আসলো, রাইট। তেরি ভুল করে দিলাম, এখানে তো আছে, সরি ফ্রেন্ড, এক মিনিট, ভুল হতে পারে একটু। ওকে, সরি। হ্যাঁ, এই যে দেখুন এখানে সিকিম, আমি খেয়াল করেছি অঙ্কন, কিন্তু খেয়াল করিনি, বুঝতে পারছেন, পড়াচ্ছি, মাঝে মধ্যে মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, তাই না? তো দেখুন এখান থেকে এখানে একটা গ্লাসিয়ার আছে। ওকে, সিকিম, এটা সিকিম। তো সিকিমের, এটা পুরোটা সিকিম, এটা তো ভুটান, এটা সিকিম। তো সিকিমের এখান থেকে দেখুন এই মানে নদী বেরিয়েছে, এই
নীলগুলো তো নদী, তাই না? এই যে নীলগুলো, এগুলো সমুদ্র, এটা বে অফ বেঙ্গল, এটা পুরোটা বে অফ বেঙ্গল। তাহলে এই গ্লাসিয়ার, সিকিমের এই গ্লাসিয়ার থেকে, এই গ্লাসিয়ারের নাম কি? জেমু গ্লাসিয়ার। গ্লাসিয়ারের নাম কি? জেমু গ্লাসিয়ার। এখানে দেখে নেন, জেমু গ্লাসিয়ার, গ্লাসিয়ার, জেমু গ্লাসিয়ার। ওকে, তাহলে সিকিমের জেমু গ্লাসিয়ার থেকে তিস্তা নদীর উৎপন্ন হয়ে, ভালো করে মনে রাখুন, সিকিমের, এই যে সিকিম, এটা সিকিমের এটা জেমু গ্লাসিয়ার, ঠিক আছে? তো জেমু গ্লাসিয়ার থেকে তিস্তা নদী উৎপন্ন হয়ে সোজা চলে গেছে, সোজা গিয়ে বাংলাদেশে প্রবেশ করে একদম চলে গেছে কোথায়? ব্রহ্মপুত্র নদীতে ব্রহ্মপুত্র নদীতে মিলে গেছে। তো ব্রহ্মপুত্র নদীর পাশেই কিন্তু বাংলাদেশে কি বলা হয়, ব্রহ্মপুত্র তো হবে না, যেহেতু বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে তিস্তা নদী কি করেছে? জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপন্ন হয়ে ডাইরেক্ট বাংলাদেশে চলে গেছে। তো বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়? যমুনা বলা হয়। তো তিস্তা নদী কি হয়েছে? যমুনা নদীর সাথে মিলিত হয়েছে, যমুনা নদীর সাথে মিলিত হয়ে গেছে, যেটা ব্রহ্মপুত্র ইন্ডিয়াতে। তাহলে যমুনা নদীর সাথে তিস্তা নদী মিলিত হয়ে প্রবাহিত হচ্ছে, তো যমুনা নামে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ, রাইট? তো তিস্তা নদী কোথায় মিলিত হয়েছে? বাংলাদেশের যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। কিন্তু যদি ব্রহ্মপুত্র অপশানে দেয় কিন্তু দিবেন না, ভুল হয়ে যাবে। কেন? যে বাংলাদেশের ডাইরেক্ট তিস্তা নদী পৌঁছে গেছে, ঠিক আছে? তো বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে যমুনা নদী বলা হয়, তাহলে যমুনাই রাইট অ্যান্সার হবে, তাই না? ইন্ডিয়াতে ব্রহ্মপুত্র হবে। তো ডাইরেক্ট দেখুন তিস্তা নদী চলে এসেছে বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ। তো বাংলাদেশে এই যে তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ডাইরেক্ট চলে এসেছে এখান থেকে বর্ডার হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে যমুনা নদী বলা হয়, তাহলে তিস্তা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়ে গেছে, এটা সহায়ক নদী তিস্তা নদী। তো যমুনা নদীর সাথে মিলিত হয়ে এইভাবে প্রবাহিত হতে 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 এখানে দেখুন, এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে, রাইট? এখান থেকে আবার কি হয়েছে? গঙ্গা নদী চলে এসেছে, রাইট? তো এদিকে তো আর করা যায়নি, হিমালয় মানে গঙ্গা নদী, গঙ্গোত্রী হিমবাহ থেকে কালকে যেটা বুঝিয়েছি, আপলোড তো করিনি, আপলোড করবো, তাহলে ওই চ্যাপ্টারটা দেখলে এটা বুঝে যাবে। তো গঙ্গা নদী আবার কি করছে? এটা দিয়ে চলে এসেছে, গঙ্গা নদী এটা দিয়ে এসে যমুনা নদীতে মিশিত হয়েছে। তো গঙ্গা নদী যখন এখান থেকে গঙ্গা নদী এবার বাংলাদেশে যখন প্রবেশ করলো গঙ্গা নদী, তো গঙ্গা নদীকে কি বলা হয়? যখন এখানে মিলিত হলো তখন এখান থেকে এখান পর্যন্ত এটাকে বলা হয় পদ্মা নদী। এখান থেকে এখান পর্যন্ত গঙ্গা নদী এবং যমুনা নদীর সঙ্গম স্থলকে কি বলা হয়? পদ্মা নদী। যমুনা নদী এবং গঙ্গা তো না, গঙ্গা তো এখান থেকে, যমুনা নদী এবং পদ্মা নদীর মানে যমুনা নদী, বাংলাদেশের যমুনা নদী এবং বাংলাদেশের গঙ্গাকে পদ্মা নদী বলা হয়, বাংলাদেশের গঙ্গাকে পদ্মা নদী বলা হয়, রাইট? আর আরেকটা বলা হয় বারাক নদী, সেটা বুঝাচ্ছি আমি। তো বাংলাদেশের যমুনা নদী আর গঙ্গা নদী বাংলাদেশে কি বলা হয়? পদ্মা নদী। তো যমুনা নদী এবং পদ্মা নদী এখানে দুটি ধারা এসে মিলিত হয়েছে, তো এটাকে কি বলা হয়? এখান থেকে পদ্মা নদী বলা হয়, রাইট? এটাকে পদ্মা নদী বলা হয়। এবার দেখুন, মণিপুর থেকে, এই যে মণিপুর, পূর্ব ভারত যেটা, উত্তর পূর্ব ভারত, মণিপুর আমাদের রাজ্য, একটা ইন্ডিয়ার রাজ্য। তো মণিপুর থেকে একটা নদী উৎপন্ন হয়ে এসেছে, মণিপুর থেকে একটা নদী চলে এসেছে। এভাবে এই নদীর নাম কি? বারাক নদী, লিখে দিই আমি, বারাক নদী, ঠিক আছে? বারাক নদী। তাহলে এখানে দেখুন, মণিপুর থেকে বারাক নদী, এটা বারাক নদী, ঠিক আছে? বারাক নদী, ভালোভাবে মনে রাখুন, বারাক নদী। তা মণিপুর থেকে আরেকটা নদী যেটা নাম হচ্ছে বারাক নদী, মণিপুর থেকে উৎপন্ন হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ এখান থেকে নিয়ে আছে, এই যে দেখুন, এইভাবে চলে গেছে কত দূর পর্যন্ত? বাংলাদেশ, রাইট? এইভাবে পুরোটাই বাংলাদেশ। তাহলে মণিপুর থেকে, মানে ইন্ডিয়ার মণিপুর রাজ্য থেকে বারাক নদী এসে কোথায় মিলিত হয়েছে? একদম এখানে পদ্মা নদীর এই বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে? এই যে পদ্মা নদী, গঙ্গা যেটা পদ্মা নদীতে মিলিত হয়েছে। তো এখান থেকে এখান পর্যন্ত কি বলা হয়? পদ্মা নদী বলা হয়। তাহলে যমুনা নদী এবং পদ্মা নদীর দুটি ধারাকে কি বলা হয়? পদ্মা নদী বলা হয়। আর বারাক নদী যেটা এসেছে এখান থেকে, তো এখান থেকে এখান পর্যন্ত একে পদ্মা নদী বলা হয়। তার জন্য বলা হয় যে পদ্মা নদী তো মেন নদী,
বাংলাদেশে। তারপরে আরেকটা নাম আছে যেটার নাম হচ্ছে বারাক নদী, পদ্মা নদী পাশে বারাক নদী। এবার দেখুন পদ্মা নদী এবং বারাক নদী, তো পদ্মা নদী তো বলা হয়, তো পদ্মা নদী এবং বারাক নদী আবার কি করেছে, এখানে এসে মিলিত হয়েছে। এই যে দেখুন, সরি, বারাক নদী এসে বিন্দুতে তো মিলিত হয়েছে, তারপরে ডাইরেক্ট এই বিন্দু থেকে এখান থেকে বে অফ বেঙ্গলে পড়ে গেছে। তো বে অফ এখানে যে মিলিত হয়েছে এই বিন্দুর নাম কি, একে বলা হয় মেঘনা নদী, একে বলা হয় মেঘনা নদী। বারাক নদী যে মানিপুর থেকে বারাক নদী যে এসে এখানে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুকে কি বলা হয়, একে বলা হয় মেঘনা নদী, মেঘনা নদী, লাস্টে মেঘনা নদী বলা হয়, রাইট। আর এখানে পদ্মা নদী বলা হয় এটাকে, এই যে পদ্মা নদী লেখা আছে, তাই তো, পদ্মা নদী। তাহলে এটা পদ্মা নদী মানে যমুনা নদী এবং পদ্মা নদীর সঙ্গম স্থল, দুটি ধারার সঙ্গম স্থলকে কি বলা হয়, পদ্মা নদী। আর এখান থেকে যেটা গেছে, এখান থেকে এখান পর্যন্ত পদ্মা নদী, আবার এখান থেকে বারাক নদী, মণিপুর থেকে বারাক নদী একদম এই বিন্দুতে এসে মিলিত হয়েছে, মিলিত যে হয়েছে, তো এটাকে কি বলা হয় মেঘনা নদী। আর এখান থেকে কি বলা হয় পদ্মা নদী, রাইট। তো মেঘনা নদী লাস্টে কি হয়েছে, লাস্ট কিন্তু মেঘনা নদী লাস্ট কি হয়েছে, মেঘনা নদী এইভাবে এসে বে অফ বেঙ্গলে পড়েছে, মানে বঙ্গোপসাগরে পড়েছে। বে অফ বেঙ্গল মানে ইংলিশে, আর সেটা বঙ্গোপসাগরে মানে পূর্বের বঙ্গোপসাগরে পড়েছে। ওকে, উড়িষ্যা আন্ধ্রপ্রদেশের পাশে যে বঙ্গোপসাগর আছে সেখানে গিয়ে পড়েছে মেঘনা নদী। বোঝা গেল? বুঝতে পেরেছেন? তাহলে লাস্ট মেঘনা নদী পড়েছে। তাহলে কোয়েশ্চিন যদি এরকম আসে, আশা করি বুঝে গেছেন যে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীকে কি, বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীকে কোন নামে পরিচিত আছে, বাংলাদেশের ব্রহ্মপুত্র নদী কোন নামে পরিচিত আছে, তাহলে যমুনা নামে পরিচিত আছে। এবার যদি বলা হয় বাংলাদেশে যমুনা বাদে ব্রহ্মপুত্র নদীর আরেকটা নাম আছে, তার নাম কি, সেটা হচ্ছে মেঘনা নদী, রাইট। বোঝা গেল? এবার যদি বলে বাংলাদেশে গঙ্গা নদীর গঙ্গা নদী কি নামে পরিচিত, তাহলে পদ্মা নদী নামে পরিচিত। ওকে, আরেকটা যদি বলে যে বাংলাদেশে গঙ্গা নদীকে পদ্মা বাদ দিয়ে আরেকটা তার নদীর নাম আছে, সেটার নাম কি, মণিপুর থেকে যেটা এসেছে সেটার নাম হচ্ছে বারাক নদী। তাহলে বাংলাদেশে গঙ্গা নদীর দুটো নাম, মেন হলো পদ্মা নদী, তারপরে বারাক নদী, রাইট। আর ব্রহ্মপুত্র বাংলাদেশের দুটি নাম কি কি, প্রথমে যমুনা নদী ইম্পর্টেন্ট, আর লাস্টে মেঘনা নদী, মেঘনা নদী লাস্টে বে অফ বেঙ্গলে পড়েছে। বোঝা গেল ফ্রেন্ডস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। দুটো করে নাম আছে, গঙ্গার দুটো নাম বাংলাদেশে আছে, ব্রহ্মপুত্রের দুটো নাম বাংলাদেশে আছে, আর লাস্টেরটা মেঘনা। তো বেশি পরিচিত যমুনা আর বেশি পরিচিত পদ্মা। যদি ডিপলি কোশ্চিন দেয় তাহলে বলবে যে পদ্মা নদী ছাড়া আর একটা কী নাম আছে, তাহলে বারাক নদী, গঙ্গা নদী বাংলাদেশে। আর যদি বলে যমুনা ছাড়া ব্রহ্মপুত্রকে বাংলাদেশে যমুনা বলা হয়, তো যমুনা ছাড়া আর একটা নদীর নাম কি আছে যেটা লাস্টে আছে বে অফ বেঙ্গলে পড়েছে, তাহলে মেঘনা নদী। ওকে, বোঝা গেল? দুটো নাম আছে। কমপ্লিট? আশা করি মেমোরিতে ঢুকে গেছে। তো এটা কমপ্লিট হয়ে গেল মোটামুটি, ব্রহ্মপুত্র বেশি বড় চ্যাপ্টার না, কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখুন ব্রহ্মপুত্রের কিছু ইম্পর্টেন্ট সহায়ক নদী আছে, সেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট সহায়ক নদী আমি লিখে দিয়েছি, পারলে নোট ডাউন করে নেন, না হলে হেডফোনে 2-1 শুনে নেবেন, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি। তো ব্রহ্মপুত্রের 9টি সহায়ক নদী আছে ইম্পর্টেন্ট, 9টি, এই যে এখান থেকে 9টি। কি কি? 1 নম্বর হচ্ছে দিবাং নদী, 1 নম্বর হচ্ছে দিবাং নদী, এই যে দিবাং নদী, রাইট, এটা দিবাং নদী। 2 নম্বর হচ্ছে লোহিত নদী, এই যে লোহিত নদী, এই দুটো তো জানেন, লোহিত নদী মিক্স হয়েছে। এগুলো সব ছোট ছোট নদী, ওই জন্য করা যায়নি, এত করলে করা যাবে না। এই দিক দিয়ে মানে সব এই দিক দিয়ে এসেছে, এই দিক দিয়ে এসে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে, তো অতটা করিনি আমি। ইম্পর্টেন্ট দুটো করেছি, দিবাং নদী এবং লোহিত নদী। তারপরে এগুলো মনে রাখবেন, ক্রোনোলজিক্যালি মনে রাখবেন। ওকে, তাহলে অপশানে যদি থাকে তাহলে পেরে যাবেন। আর দিবাং আর লোহিতটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই দুটো। যদি বলে পূর্ব থেকে একদম উত্তর পূর্বের সবথেকে উঁচুতে কোন দুটি নদী ব্রহ্মপুত্রে এসে মিলিত হয়েছে, তাহলে প্রথম হচ্ছে দিবাং নদী, তারপর হচ্ছে লোহিত নদী। এটা দিবাং নদী, এটা লোহিত নদী। তো যাই হোক, সহায়ক নদীটি মনে রেখে নেন বা নোট ডাউন করে নেন বা হেডফোনে শুনে নেবেন, 2-3 বার হয়ে যাবে। সামনে এসএসসি আসছে, স্কুল সার্ভিস কমিশন, বি রেডি। ওকে,
তাহলে 9টা সহায়ক নদী আছে। কি? 1 নম্বর হচ্ছে দিবাং নদী, দিবাং নদী। 2 নম্বর হচ্ছে লোহিত নদী, লোহিত নদী, লোহিত অর্থ কি? লাল নদী। 3 নম্বর হচ্ছে ধানশ্রী নদী, ধানশ্রী নদী। ওকে। 4 নম্বর হচ্ছে সুবানশ্রী নদী, সুবানশ্রী নদী। 5 নম্বর হচ্ছে জিয়া মারেলি নদী। নামগুলো একদম কঠিন নাম, তাই না? জিয়া মারেলি নদী, জিয়া মারেলি নদী। তারপরে হচ্ছে পাগলাদিয়া নদী, পাগলাদিয়া ইম্পর্টেন্ট আসতে পারে, পাগলাদিয়া নদী। একটু উল্টাপাল্টা নদীর নামই আছে, বুঝলেন? পাগলাদিয়া নদী। তারপরে হচ্ছে মানাস নদী, মানাস নদী, মানাস নদী সম্বন্ধে একটু বলতে ভুলে গেছি, বলে দিচ্ছি, মানাস নদী। তারপরে হচ্ছে তিস্তা নদী, তিস্তা নদী তো বলে দিয়েছি, এই যে তিস্তা নদী যে মহিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, দিয়ে যমুনার সাথে মিলিত হয়ে বে অফ বেঙ্গল পড়েছে, তিস্তা নদী। তারপরে হচ্ছে পিচুমারি নদী, পিচুমারি নদী। ওকে। তাহলে ব্রহ্মপুত্রের সহায়ক নদী কটি? 9টি। তো আরও ছোট ছোট আছে, তো মেন 9টি নদীর নাম কি কি? দিবাং নদী, লোহিত নদী, ধানশ্রী নদী, সুবানশ্রী নদী, জিয়া মারেলি নদী, পাগলাদিয়া নদী, মানাস নদী, তিস্তা নদী, পিচুমারি নদী। তো মানাস নদী সম্বন্ধে বলতে ভুলে গেছি। তো মানাস নদী দেখুন ভুটান, এটা ঠিক আছে, বি, বি দিয়ে দিই। ওকে। এটা বি, ঠিক আছে ফ্রেন্ড, বি, এটা ভুটান। ওকে। তো ভুটান থেকে এখানে একটা গ্লাসিয়ার আছে। ওকে। তো এই গ্লাসিয়ার থেকে মানাস নদী কি হয়েছে? এই গ্লাসিয়ার থেকে মানাস নদী কোথায় এসে মিলিত হয়েছে? ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়েছে। ওকে। তাহলে ভুটানের একটা গ্লাসিয়ার আছে, সেই গ্লাসিয়ার থেকে মানাস নদী উৎপন্ন হয়ে এসে ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়েছে, ইন্ডিয়ার ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়েছে। কোন রাজ্যে? আসাম রাজ্যে। ওকে। তারপরে বাংলাদেশের বর্ডার যেটা আছে ধুবড়ি, তারপরে ইউটার্ন নিয়েছে। ওকে। তো যদি বলে মানাস নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে, তাহলে ভুটান দেশ থেকে উৎপন্ন হয়েছে, ভুটান দেশের একটা গ্লাসিয়ার থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়েছে, ভারতের ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়েছে। তারপরে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের বাজার ধুবড়ির কাছে ইউটার্ন নিয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম নিয়েছে। ওকে, কমপ্লিট, আর কিছু নেই। তো এইটি মনে রাখবেন, বাস কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি কেমন লাগলো প্রতিক্রিয়া দেখান। তো এটা বোঝা গেল তো, এটা উত্তর পূর্ব ভারতের আমি বললাম, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে মেঘালয় মালভূমি বা শিলং মালভূমি। এখানে 3টা পাহাড় আছে, কি কি? গারো, খাসি, জয়ন্তিয়া, মনে আছে তো? গারো, খাসি, জয়ন্তিয়া। এটা দক্ষিণ দিকে আছে, রাইট, মানে পূর্বেই আছে কিন্তু এখন দক্ষিণ দিকে, আর হিমালয় উত্তর দিকে আছে। ওকে। তো এগুলো তো পড়েছি, দরকার নেই। তো আশা করি বুঝে গেলেন। আর এটা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ওকে, মেঘনা লাস্টে বঙ্গোপসাগরে পড়েছে, রাইট। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? সামনে স্কুল সার্ভিস কমিশন আসছে, যারা অনলি ফর জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে অনার্স করেছেন বা পাশে বসবেন বা অনার্সে বসবেন, তাদের জন্য আমি ভালো করে বলছি, যদি মানচিত্র জেনে নেন, ভালোভাবে পড়ে নেন, তাহলে সাবজেক্ট পাস করতে কেউ রুখতে পারবে না। বই পড়ে তো পাস করা মুশকিল আছে, মনে থাকবে বলুন তো? মনে থাকবে? থাকবে না, মনে থাকা মুশকিল আছে। যদি আমি বলি যে অমরকণ্টক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, তো এটা কমেন্ট করে বলুন তো, অমরকণ্টক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? মানচিত্র আমার দেখা আছে, তার জন্য আমার মনে আছে এবং পড়িয়েছি। এবং সেখান থেকে কোন নদী উৎপন্ন হয়েছে, এটাও দুটো কোশ্চেন ধরলাম, কমেন্ট করে বলুন তো। যে অমরকণ্টক যেটা আছে, অমরকণ্টক, এগুলোই আসবে ডিপ, খুব এগুলোই আসবে এসএসসিতে। অমরকণ্টক শৃঙ্গ কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটা বলুন একটা। আর একটা বলুন, অমরকণ্টক থেকে কোন নদী উৎপন্ন হয়েছে এবং কোন নদীর সাথে মিলিত হয়েছে। ওকে ফ্রেন্ডস, তো পারলে কমেন্ট করে বলুন, আমি দেখি কে কয়জন পারে। ওকে ফ্রেন্ড, তো আজকে দুটো কোশ্চিন, এরপরে 2-1টা করে কোশ্চিন ধরবো, তাহলে আপনাদেরই ভালো হবে। ওকে, এরপরে গঙ্গার কিছু ধরবো, তারপরে এখান থেকে ধরবো। ওকে, কোনটা ধরবো সেটা বলবো না আপনাদের, এখান থেকে আমি ধরে নিব। ওকে, তো
যে কোনো পরীক্ষার জন্য তো অবশ্যই অল কম্পিটিটিভের জন্য পড়াচ্ছি, আর এখন এসএসসির জন্য আরও ভালো করে পড়াচ্ছি। ওকে, তো এসএসসির জন্য লেগে পড়ুন, সামনে এসএসসি আসছে। আর ভিডিওটি যদি সত্যিকারে ভালো লেগে থাকে এবং মন ছুঁয়ে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর যত পারুন শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা এসএসসিতে বসবে এবং যে কোনো পরীক্ষা পড়বে, এসএসসি, ডব্লিউবিসি, পিএসসি, নেট, সেট সবইতেই কাজ দিবে, বুঝলেন? তো জিওগ্রাফিটা ভালো করে পড়ুন, যে কোনো সাবজেক্টে জিওগ্রাফি থেকে অনেক কোয়েশ্চেন আসে। ওকে, আর জিওগ্রাফির মেন ফান্ডা হলো আপনার মানচিত্র যে না পারবে জিওগ্রাফি মুশকিল আছে। আর মানচিত্র যে একবার পেরে নেবে কোনো দিন ভুলবে না। যেমন আমি যতটা পড়িয়েছি আমি কোনোটাই ভুলবো না। নাহলে আমাকে আমার মানচিত্র থেকে কোশ্চেন করে দেখবেন, আমি সবটাই সলভ করে দেবো। কারণ আমার মনে আছে কোত্থেকে কোথায়, কোত্থেকে কী, না হলে ওই ধরতে পারতাম। এতদিন আগে পড়িয়েছি ওই যে অমরকণ্টক, তো বলতে পারতাম কি? পারতাম না। কেন? মনে হয়ে গেছে। আমি তো প্র্যাকটিক্যালি করছি, মনে তো থাকবে। আমি তো মুখস্থ বিদ্যা করি না, তাই না? তো যাই হোক ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, যত পারেন শেয়ার করুন, এবং অবশ্যই লাল বাটনের সাবস্ক্রাইব বাটনটি দাবাতে ভুলবেন না। কেন আপনারা সাবস্ক্রাইব করছেন না? যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি মোটিভেট পাবো না, আর মোটিভেট না বলে আমাকে ভিডিও করতেও ভালো লাগবে না। তো সাবস্ক্রাইব বাড়ছে সেটা না, কিন্তু স্লো বাড়ছে। তো একটু চেষ্টা করুন একটু হাই স্পিড করার জন্য, সাবস্ক্রাইবটা বাড়ান এবং বেল আইকনটা প্রেস করুন এবং শেয়ার করুন। ওকে ফ্রেন্ড, তো আজকের জন্য এইটুকু। ভালো থাকুন, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। এরপরে হবে প্রায়দ্বীপীয় অঞ্চলের নদী, যেমন গোদাবরী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পশ্চিমঘাটের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওখান থেকেও অনেক কোশ্চেন আছে। ওকে, তো ওটা লং ভিডিও হবে, অসুবিধা নেই। দিয়ে কমপ্লিট হবে, নদী কমপ্লিট করার পর তারপরে পড়বো এই খনিজ, এইসব ইম্পর্টেন্ট, পুরো সিলেবাস শেষ করে দেবো। ওকে, তো ধৈর্য রাখতে হবে, বুঝলেন? আমার সাথে পড়তে গেলে ধৈর্য রাখতে হবে। লং ক্লাস হতে পারে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটও হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 45 মিনিট হতে পারে, আধা ঘন্টার হতে পারে, এইরকম। তো লং এই জন্য হয় যে আমি বারবার বলি, যেন মেমোরিতে ঢুকে যায় আর যেন না ভুল হয়। ওকে, আমি যে পড়ালাম এখন ভুলবেন কি? ভুলবেন না। এটা আমি 99% বলছি, একটাও ভুলবেন না। যদি 2 বার, বেশি না 2 বার মানচিত্র দেখে, মানে দেখে 2 বার দেখে নেন এবং হেডফোন লাগিয়ে শুনে নেন, ভুলবেন না। আর যদি খাতায় প্র্যাকটিস করেন মানচিত্র সমেত খাতায় প্র্যাকটিস করে, তাহলে আরও ভুলবেন না, কোনো দিন ভুলবেন না, বুড়ো হয়ে গেলেও ভুলবেন না। ওকে ফ্রেন্ড, তো কাইন্ডলি আমাকে মোটিভেট করার জন্য সাবস্ক্রাইবটা করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। ওকে ফ্রেন্ড, তো আজকের জন্য এইটুকু। ভালো থাকুন, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বাই, ভালো থাকুন। ওকে, আর এসএসসির জন্য প্রিপারেশন এখন থেকে লেগে পড়ুন।